জনসংখ্যা কমছে 17.4 মিলিয়ন, অ্যাপ্রক্সিমেটলি আমরা 18 মিলিয়ন বলতে পারি, 18 মিলিয়ন। তার মানে বলা যায় যে প্রায় 1,75,74,00,000 জনসংখ্যা ইউরোপের বিভিন্ন দেশ থেকে কমে গেছে। তার মানে আরও 1,75,00,000 মানুষ ইউরোপে যদি ঢুকে, সেই মানুষগুলো থাকতে পারবে, খেতে পারবে, তাদের কর্মসংস্থান হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের একটা ছোটখাটো রিসার্চ বলা যায়। আমরা জরিপ নিয়েছি বেশ কিছু বিষয়ে। তার মধ্যে একটা বিষয় হচ্ছে গত ৫-৭ বছরে করোনার আগে এবং পরে, করোনার পরের সময়টা যদি আমরা হিসাব করি, তাহলে ৫-৬ বছরে প্রায় ১ মিলিয়ন বাঙালি ইউরোপে ঢুকেছে। ইউরোপের বিভিন্ন দেশে ইতালি, ফ্রান্স, জার্মানি, পর্তুগাল এবং অন্যান্য যে সেনজেন, নন হ্যাঁ, সেনজেন উভয়। সেনজেন, নন সেনজেন যে কান্ট্রিগুলো আছে, এগুলাতে প্রায় ১ মিলিয়ন বাঙালি ইউথ তারা এসেছে। এর মধ্যে বিভিন্ন উপায়ে এসেছে। কেউ বৈধভাবে ওয়ার্ক পারমিট নিয়ে এসেছে, কেউ ফ্যামিলি ভিসায়, কেউ স্পন্সর নিয়ে, কেউ আবার প্রফেশনাল কাজের ভিসা নিয়ে এসছে। তো সেই ক্ষেত্রে এই যে ১ মিলিয়ন মানুষ আসছে, ইউরোপে ঢুকছে, তো এদের আশপাশের আত্মীয়স্বজন বা বন্ধু-বান্ধব যারা হচ্ছে এদেরকে দেইখা মনে হইছে যে না, আমার এলাকা থেকে একজন মানুষ ইউরোপে গেছে, আমিও স্বপ্নটা দেখতে পারি। তো এইভাবে দেখা যাবে যে একেকজনের পিছনে যদি ১০ জনও থাকে, প্রায় ১০ মিলিয়ন মানুষ, ১০ মিলিয়ন যুবক তারা হচ্ছে বাংলাদেশে এখন স্বপ্ন দেখছে যে তারা ইউরোপে আসবে, ইউরোপে ঢুকবে। তো এই যে ১ মিলিয়নের পিছনে ১০ মিলিয়ন মানুষ ইউরোপে ঢোকার জন্য, ইউরোপে আসার জন্য স্বপ্ন দেখছে, তাদের এই স্বপ্নটা কতটা বাস্তবসম্মত আপনি মনে করেন? জি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এক কথায় যদি বলি, তাদের এই স্বপ্নটা বাস্তবসম্মত এবং তারা আসতে পারবে। কিন্তু কারণ হচ্ছে আমাদের কাছে একটা রিসার্চ পেপার আছে, সেখানে দেখা যাচ্ছে যে বিগত ২০ বছরে ইউরোপের প্রায় ২২টা দেশের। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে মূলত ইউরোপের লাইফস্টাইল। এই যে জনসংখ্যা কমে যাওয়া, এটা একটা রিসার্চে, ইউরোপের একটা রিসার্চে দেখা গেছে। এর বড় কারণ হলো, মেইন রিজন হচ্ছে লো বার্থ রেট। মানে ইউরোপের যে লাইফস্টাইল, স্বামী স্ত্রী উভয় কাজ করে, এবং অধিকাংশ মানুষই আজকের আমাদের যারা পরিচিত বন্ধুবান্ধব এই দেশের আছে, অধিকাংশ মানুষই বিয়ে করে না, ঘর সংসার করে না। তো যার কারণে দেখা যায় যে সন্তান লালন পালন জিনিসটা এখানে গৌণ, এবং এইখানে এইটা নাই হয়ে যাচ্ছে। আচ্ছা, আছে। একটা বিষয় এই ক্ষেত্রে আমরা যেটা দেখি আরকি সাধারণত ইউরোপিয়ানদেরকে, জি, ওরা সহজে সন্তান নেয় না। জি, হুম, আবার যখন কেউ নেয়ার জন্য প্রিপারেশন নেয়, জি, তখন খুব এটার বিষয়ে সিরিয়াস থাকে এবং খুব ভালোভাবে দায়িত্ব যেন নিতে পারে, এই জি, জন্য তারা ট্রাই করে বিষয়টা। জি, আপনি সেটাতে আসবো হয়তো বা পরবর্তী কোনো আলোচনায় বিস্তারিত। আজকে সংক্ষেপে এই জিনিসটা আমি শেষ করে যাচ্ছি। হ্যাঁ, আপনার কথাটা ঠিক আছে যে ইউরোপিয়ানরা সন্তান নেয় না সচরাচর। বাট যখন সন্তান নেয়, দেখা যায় যে বিভিন্ন রকম কাউন্সিলিং করে সন্তান নেওয়ার আগে কী কী জিনিস খেয়াল রাখা উচিত। সন্তান গর্ভে যখন কোনো নারী গর্ভবতী হয়, তাকে বিভিন্ন রকম চেক আপ, টেস্ট এবং সম্পূর্ণই ফ্রিতে করানো হয়। ফলে তাদের ওই যে সন্তান লালন পালনের বিষয়টা তারা একটা মানুষ হিসেবে যতটুকু গুরুত্ব দেওয়ার দরকার এটা দেয়। এটা তাদের ভালো দিক অবশ্যই। কিন্তু আমি যেটাতে আসছিলাম মূল কথায়, যে লো বার্থ রেটের কারণ হচ্ছে যে তারা যেহেতু ঘর সংসার করে না, ফলে সন্তান খুব কমই নেয় তারা। তো যার কারণে দেখা যাচ্ছে যে আহ, যেই পরিমাণ মানুষ জন্ম নেয় তার চেয়ে অনেক বেশি মানুষ মারা যাওয়ার কারণে আস্তে আস্তে জন্মের হার কমতে থাকে। তারপরে আরেকটা ব্যাপার আছে, এইজিং পপুলেশন। মানে ওই যেহেতু নতুন সন্তান জন্ম হচ্ছে না, বৃদ্ধ মানুষের সংখ্যা বাড়তেছে। আর যার কারণে আমরা করোনার সময় দেখছি ইটালিতে ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে। কর্মক্ষম মানুষের সংখ্যা অনেক বেশি হ্যাঁ, কমতেছে। মানে ইটালিতে বেশি মানুষ কেন মারা গেছে? কারণ করোনার সময় বৃদ্ধ মানুষের সংখ্যা ইটালিতে বেশি ছিল, এবং ইটালির যারা জনগণ, মানে আপনি ইউরোপের অন্য দেশের তুলনায় ইটালির ওয়েদার কিন্তু অনেক ভালো, সামার দেখা যাচ্ছে, যার কারণে মানুষ বেশি বাঁচে। তো বেশি বাঁচার কারণে বুড়া মানুষের সংখ্যা বেশি, তো ওইটার কারণে করোনার সময় ইটালিতে অনেক বৃদ্ধ মানুষ মারা গেছে। তো ইউরোপের প্রায় দেশগুলোতেই আপনি যদি দেখেন, আমাদের দেশের তুলনায় কিন্তু বৃদ্ধ মানুষ বেশি। তো এইটা একটা কারণ যে বৃদ্ধ মানুষের সংখ্যা বেশি।
তারপরে আরেকটা কারণ হচ্ছে এই সমস্ত দেশের জনসংখ্যা কমার আরেকটা কারণ হচ্ছে ইমিগ্রেশন। অর্থাৎ আমরা যেমন জীবিকার সন্ধানে বাংলাদেশ থেকে সৌদি আরব যাই, একটু বেটার লাইফ, একটু বেশি পয়সা, কেউ বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যায়, মালয়েশিয়াতে যায়। তো এখানকার মানুষও ইউরোপের নন সেনজেন দেশ যেগুলো আছে এগুলো থেকে কিন্তু অনেকে সেনজেন দেশে চলে যায়। তার মধ্যে মোস্ট মানে চয়েসেবল দেশ হচ্ছে আপনার সুইজারল্যান্ড বা ইংল্যান্ড। যখন আয়ারল্যান্ড, ইংল্যান্ড যখন ইংল্যান্ড। আপনার ইউরোপিয়ান ইউনিয়নে ছিল, অনেক মানুষ কিন্তু ইংল্যান্ডে চলে গেছে। ইংল্যান্ড ছিল, তারপরে ফ্রান্স, জার্মানি, যেগুলো একটু সামনে, একটু অ্যাডভান্স দেশ, যেগুলোতে ধরেন আপনার জীবনযাত্রার মান একটু বেশি, ওই অনুন্নত দেশগুলো থেকে কিন্তু উন্নত দেশগুলোতে ঢুকছে। ফলে সেক্ষেত্রে ইউরোপ ছেড়েও যায় হ্যাঁ, আমেরিকায়, ইউরোপ ছেড়েও ইংল্যান্ড। মানে ইয়াং যারা অনেকে আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা এইসব দেশ যেহেতু ইউরোপের থেকে আরো একটু অ্যাডভান্স, সেগুলোতেও কিন্তু অনেক মানুষ চলে গেছে এই দুর্বল দেশগুলো থেকে। ফলে এইখানেও একটা জায়গা তৈরি হয়েছে, মানে জনসংখ্যা এইভাবেও জনসংখ্যা কমছে। আরেকটা হচ্ছে ইকোনমিক চ্যালেঞ্জেস। হ্যাঁ, এখানে টাকা পয়সা কম, সোজা হিসাব। ইউক্রেনের কথা যদি আমরা বলি, হ্যাঁ, ইউক্রেনের তো ব্যাপার আছে, এখানে লাইফের সিকিউরিটির কারণে আমরা ইটালিতেও দেখি অনেক ইউক্রেনিয়ান মানুষ এখানে ঢুকছে, যাদেরকে ইটালিয়ানরা বলে উক্রাইন, ওদের ইউক্রেনকে ওরা উক্রাইন বলে আর কি। তো এইটা একটা বড় কারণ, যেই কারণে মূলত হচ্ছে আপনার জনসংখ্যা কমে গেছে। তো এখানে একটা গ্যাপ আছে, 17.4 মিলিয়ন মানুষের একটা সুযোগ ইউরোপে আছে। আচ্ছা যেহেতু আপনি এই সুযোগটা আছে, অতএব বাংলাদেশি যুবকরা খুব অনায়াসেই, খুব আরামসেই কিন্তু এই জায়গাগুলোতে তারা আসতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে ধৈর্যের অভাব। আমাদেরকে অনেক সময় দেখেন না, লঞ্চ যখন ডুবে যায়, বাংলাদেশে তো এই ঘটনা প্রায় ঘটে, সবাই দ্রুত নামার চেষ্টা করে। সবাই দ্রুত নামার চেষ্টা করার কারণে দেখা যায় যে কেউই নামতে পারে না, সবার একদিকে লঞ্চটা ডুবে যায়। তো বাংলাদেশ থেকে যারা ইউরোপে আসতে চান, সবারই অতিরিক্ত আগ্রহ থাকার কারণে কে কোন দিকে ছুটবে, কেউ নদীতে, কেউ আকাশে, কেউ বাতাসে, যে যেভাবে মানে ইচ্ছা দৌড়ায় চলে আসতেছে, এবং এটার সুযোগ নিতেছে দালালরা। এই অতিরিক্ত আগ্রহের সুযোগে দালালরা কিন্তু জনগণকে তারা চষে নিতেছে। সো সবাই আসতে পারবে, আপনি যেটা বললেন যে 1 কোটি জনসংখ্যা যারা আসতে চায় আসতে পারবে, বাট একটা সিস্টেমের মধ্য দিয়ে যাইতে হবে, এবং সেই সিস্টেমটার জন্যই কিন্তু আমরা একটা সাপোর্ট সিস্টেম, আমরা একটা কোর্স লঞ্চ করতেছি, যেটার মাধ্যমে আপনার ইউরোপ যাত্রাটা অনেক বেশি সহজ হবে। জি। আপনি দীর্ঘদিন ধরে ইতালিতে ইমিগ্রেশন রিলেটেড বিভিন্ন কাজে জড়িত। জি। আপনি যারা নতুন আসতেছে তাদের কাগজপত্র, তাদের ভাষা সহযোগিতা, জি। দুভাষীর কাজগুলো করতেছেন, জি। ডকুমেন্টের কাজগুলো করতেছেন। জি। সেক্ষেত্রে যারা আসতে চাচ্ছে বা যেই উপায় আসতেছে সেই উপায়টা আসলে আপনি কিভাবে দেখেন? বৈধ অবৈধ উপায়ে আসতেছে, যেই যেভাবে পারতেছে, একটা মানসিকতা তৈরি হয়ে গেছে আমাদের যে জি। বৈধভাবে ইউরোপ যাওয়া সম্ভব না। বা হ্যাঁ, অনেক সময় লাগবে। সেই ক্ষেত্রে মানে একমাত্র ভরসা হচ্ছে দালাল। তো জি। দালাল ছাড়া ইউরোপে আসা সম্ভব না। তার মানে দালালের উপর নির্ভরতা, অবৈধ উপায়গুলোর উপর সবাই নির্ভরশীল। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আপনি যে কাজ করতেছেন, আপনার কাজের যে জায়গাগুলা, সেইখানগুলোর ওই মানে আপনার অভিজ্ঞতা থেকে আপনি কিভাবে এটা আপনি ব্যাখ্যা করেন আসলে? দেখেন, আসলে অবৈধ পথে আসাটা, এটা কোনোভাবেই সাপোর্ট করার সুযোগ নাই। কারণ অবৈধ পথে আসা মানে হইলো আপনার জন্য একটা সুযোগ ছিল, আপনি ধরেন বাসে উঠবেন, বাসটা থামবে, তারপরে আপনি বাসে উঠে আসবেন। কিন্তু দেখা গেল আপনি অতিরিক্ত তাড়াহুড়ায় বাস থামার আগে আপনি দৌড় দিলেন, আপনি বাসের নিচে চাপা পড়ে মারা গেলেন। অবৈধ বিষয়টা কিন্তু এমনই। কারণ আমার এই কাজের অভিজ্ঞতার মানে ক্ষেত্রে কারণে আমি দেখছি যে 15 বছর হয়ে গেছে এখনো সে ডকুমেন্ট পায়নি। অনেক মানুষের যৌবন চলে গেছে শুধুমাত্র অবৈধ পথে আসার কারণে। সো আপনি অবৈধ পথে কখন যাবেন? যখন আপনার বৈধ কোনো উপায় থাকবে না তখন। তো আসলে আমাদের ইউরোপের ক্ষেত্রে মূলত অজ্ঞতার কারণে আমরা অবৈধ পথ ধরতেছি। যেখানে আমি বললাম যে 17 মিলিয়ন পিপলের সুযোগ আছে ইউরোপে আসার, প্রায় 1,75 কোটি মানুষ ইউরোপে আসতে পারবে, এবং সেই সুযোগ থাকার পরেও অবৈধ পথে যাওয়ার কারণে কিন্তু বিভিন্ন রকম মানে লাঞ্ছনার শিকার এখানে হইতে হয়। এবং আপনি জানেন যে অবৈধ, মানে ইউরোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ডকুমেন্ট। মানে আপনি বৈধ লোক, আপনি সৌদি আরব যান বা আরব আরব বিশ্বে, আপনি যেমন অবৈধ হইলেও কাজ করা যায়, ইউরোপে কিন্তু আপনার কাজ নাই। অবৈধ হইলে আপনার কাজ করার কোনো সুযোগ নাই। আপনি একজন বৈধ লোক যদি ঘন্টায় 10 ইউরো ইনকাম করে, একজন অবৈধ লোক সে 5 ইউরো ইনকাম করতে পারে না। তাকে মানে তার অবৈধতার সুযোগ নিয়ে অনেক যারা মালিক আছে তারা কিন্তু তাকে বাড়তি তাকে খাটায় নেয়। তো এখানে যেটা করা উচিত সেটা হইলো
বৈধভাবে আসা উচিত, এবং বৈধভাবে এসে যেই সমস্ত দেশে মানুষ ঢোকে, যেমন আমি যেই মানে 1.17 মিলিয়ন মানুষের কথা বললাম, এই সুযোগে কিন্তু অনেকে অনেক দেশে গেছে। যেমন ধরেন দুর্বল অর্থনীতির যে দেশগুলো, আপনি রোমানিয়া বলতে পারেন, স্লোভেনিয়া বলতে পারেন, আপনি আপনি মন্টেনেগ্রো বলতে পারেন, আপনি মালদোভা বলতে পারেন, এইসব দেশে কিন্তু অনেকে ঢুকছে। কিন্তু ঢোকার পরে তারা অবৈধ হওয়ার জন্য অনেক সময় হয় না যে আপনার একটা মাছ, অনেক সময় দেখবেন যে মাছ যখন ধরা হয় সে নিজেই লাফ দিয়া ডাঙ্গায় উঠে আসতেছে। তো এই সমস্ত দেশ থেকে যারা লাফ দিয়া ইটালি, ফ্রান্স, এই বিশেষ করে ইটালিতে তো বেশি ঢুকে, কারণ ইটালিতে জানে যে ইটালিতে কাগজ পাওয়া যাবে, এরকম একটা আগ্রহ থাকার কারণে। তো দেখা যায় যে এইটা নিজের পায়ে নিজে কোড়াল মারার মতো, মানে সে বাংলাদেশ থেকে ফ্লাই করছে বৈধভাবে, কিন্তু সে রোমানিয়া থেকে ইটালি ঢুকে সে অবৈধ হয়ে গেল। তো এই যে স্বেচ্ছায় যে নিজেকে জলাঞ্জলি দেওয়া, সে কিন্তু মনে করছে যে আমি রোমানিয়াতে 1,000 ইউরো বেতন পাই, আমি ইটালিতে গেলে 1500 ইউরো ইনকাম করতে পারবো। সে 500 টাকার বেশি লোভ সে সামলাইতে পারে নাই। কিন্তু সে যদি রোমানিয়াতে 2, 4, 5 বছর থাকতো, সেখানে তার একটা স্ট্রং ডকুমেন্ট হইতো, সেটা দিয়ে কিন্তু সে সেনজেন যে কোনো দেশে সে একজন স্কিল্ড ওয়ার্কার, সেটাকে কাজে লাগায় কিন্তু সে ফ্রান্সের মতো দেশে, জার্মানির মতো দেশে সে কিন্তু বৈধভাবে সে শিফট হইতে পারতো। কিন্তু এই যে অতিরিক্ত তাড়াহুড়ার কারণে সে যে একটা অনিশ্চিত পথ বেছে নিল যে আমি 2 পয়সা বেশি ইনকাম করার জন্য আমি ইটালিতে ঢুকে গেলাম, ইটালিতে ঢোকার পরে তার কি করতে হবে? সে আবার ওই উকিলের পিছনে 1,000 1,000 ইউরো ঢালতে হবে। এই ক্ষেত্রে দুইটা বিষয়। জি। এক নাম্বার তো হলো আমাদের বাংলাদেশ থেকে যারা আসে অধিকাংশই স্কিল্ড হয়ে আসে না, জি। কোনো প্রশিক্ষণ নিয়ে বা কোনো কাজের অভিজ্ঞতা নিয়ে আসে না। জি। ফলে আহ, বেশিরভাগ হচ্ছে একদম মায়ের কোল থেকে চলে আসে। জি। হুম। তো এই কারণে দেখা যায় যে সার্বিয়া বা এই মালদোভা এই মানে নন সেনজেন কান্ট্রিগুলোতে যারা আসে তারা কিভাবে তাড়াহুড়া জাস্ট ইতালিতে, বা ফ্রান্সে ইতালিতে আত্মীয় নিজের স্বজন আছে। আত্মীয় স্বজনের কাছে পৌঁছে যাবে এই চেষ্টায় থাকে। ফলে আপনি যে বিপদটা বলছেন এই বিপদটাতে পড়ে, বিপদে পড়ে অনেকে, যে মা ছাড়া থাকতে পারে না, খালার কাছে চলে আসে। জি। বাবা ছাড়া থাকতে পারে না, চাচার কাছে চলে আসে, মামার কাছে চলে আসে। জি। তো এই জায়গাটা মানে এই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে ওখানে থাকলে এক হলো সেই স্কিল্ড হয়ে যাবে, ওখানে একটা কাজ করলে তার একটা অভিজ্ঞতা হয়ে যাবে, সেটা 6 মাস সেটা 1 সিভিতে অ্যাড বছরের করতে পারবে। সিভিতে অ্যাড করতে পারবে, জি। যেটা দেশে থেকে থেকে করতে পারে না এখানে সেটা করতে পারে। এবং ইনকামও খারাপ না। 1,000 ইউরো 800 ইউরো যদি ইনকাম করে সেখানে তার খরচ আদি দিয়ে সে দেশেও তার ঋণ পরিশোধ করতে পারতেছে। জি। তো এই ক্ষেত্রে আপনি কি বলবেন মানে দর্শকদের উদ্দেশ্যে? না, আমি তো সেটাই সেটা বললাম অনেকটাই যে আপনি ইউরোপের যে দেশে ঢুকে গেছেন, সেখানে আপনি একটা নির্দিষ্ট সময় থাকেন, আপনি সেই দেশের ভাষাটা আয়ত্ত করেন, সেই দেশের আইন কানুন সম্পর্কে জানেন, আপনি সেই দেশের ইমিগ্রেশন প্রসেস সম্পর্কে জানেন, সেই দেশে আপনি কত বছর হলে পাসপোর্ট পাবেন। দেখেন, আপনি যদি সার্বিয়াতে থাকেন বা আপনি যদি ধরেন স্লোভেনিয়াতে থাকেন, মোটামুটি ইউরোপের সব দেশে 10 বছর হলে নাগরিকত্ব পাওয়া যায়। তো 10 বছর কিন্তু খুব বেশি সময় না। মনে করেন একটা ছেলে যদি 20 বছর বয়সে ইউরোপে আসে, সে যদি ধরেন 10 বছর থাকে, তাহলে 30 বছর বয়সে সে কিন্তু ইউরোপিয়ান নাগরিক হয়ে গেল। এখন নাগরিক হওয়ার পরে সে যদি চিন্তা করে যে আমি এখন অস্ট্রেলিয়াতে চলে যাব, সে এটা কিন্তু তার পক্ষে সম্ভব। সে কিন্তু অস্ট্রেলিয়াতে যেয়ে সে সেটেল হইতে পারে, এবং এই যে 10 বছর যে সে টাকা কম ইনকাম করছে, সেটা কিন্তু আগামী 10 বছরে সে প্লাস করতে পারে। কারণ আপনি ইটালিতে আসলে কত টাকা ইনকাম করবেন? হয়তো বা 500 ইউরো বেশি ইনকাম করবেন। কিন্তু সেক্ষেত্রে তো মানে সে চাইলে ওখান থেকে আসতে পারতেছে, কিন্তু উন্নত কান্ট্রিগুলোতে আসতে পারতেছে যদি উম, বড় জোর 1 বছরও সময় দেয়। জি। ওখানে তার একটা স্কিল হয়ে না, যায়, তার সেটা কিছু হ্যাঁ। ডকুমেন্ট না, হয়ে আমি যায়, আমি একটু সে প্রসেস গুলা আমি কিন্তু একটু সামনে আগাইতে জি, পারবে। না, আমি একটু লং টাইমের কথা বললাম আর কি। মানে 10 বছর হইলে সে প্রপার ইউরোপিয়ান নাগরিক হয়ে গেল। নাগরিক হয়ে কিন্তু গেল। সে যে লাভ দিয়ে ইটালিতে ঢুকতেছে, এখন এই 10 বছরে সে বৈধও হবে কিনা তারও কোনো গ্যারান্টি নেই। এবং গ্যারান্টি না। ইটালির আইন কিন্তু এই যে 2026-এর 12ই জুনের পরে অনেক কঠোর হয়ে গেছে। আমরা যেহেতু আমরা কিছু কমিশন করতেছি, আমরা কিছু লোকের সাক্ষাৎকার নিতেছি, বেশ গত সপ্তাহ 2 আগেও আমি কিছু মানে একটা জার্মান শিপে করে কিছু বাংলাদেশি পাকিস্তানি কিছু তরুণ আসছে ইটালিতে, ওদেরকে রিসিভ করতে গেছিলাম, আমাদের সাথে রেড ক্রসের আরো বিভিন্ন মানে সংস্থার লোক ছিল। তো সেখানে আমি দেখলাম ওইখানকার যারা ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন সংস্থার সদস্য আছে, তাদের সাথে আমার আমার কথাবার্তা হইলো, তাতে বুঝলাম যে, এবং আমাদের নিজস্ব যে অফিসিয়াল উকিল আছেন আমাদের ইস্ত্রুত্তরায় আমাদের ক্যাম্পে, তার সাথে আমার আলাপ হলো। তিনিও বললেন যে ইটালির আইন ব্যাপক রকম চেঞ্জ হয়েছে। এখন আগে যে ঢুকলেই কাগজ পাওয়া যেত 2 বছর 3 বছর পরে,
সেইটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। ফলে 10 বছর মানে আপনি বাড়তি আয়ের আশায় যে নিজেকে ঝুঁকির মধ্যে ফেললেন, যেখানে আপনি 2-3 বছর থাকলে বৈধভাবে আপনি ইটালির চেয়ে উন্নত দেশে যাইতে পারতেন, সেখানে এই তাড়াহুড়ার কারণে কিন্তু বড় ধরনের ক্ষতির মধ্যে পড়ে গেলেন। আচ্ছা, আমরা অনেক আলোচনা আমাদের আছে, জি, কিন্তু বেশ কিছু প্রশ্ন রয়ে গেছে। জি, আলোচনাগুলো লম্বা হলে ভালো, কিন্তু যেহেতু প্রশ্নগুলো রয়ে গেছে আমরা জি, শর্টলি শেষ করে ফেলি। জি, এইখানে একটা বিষয়, ধরেন যদি 10 মিলিয়ন যুবক বা তারা হচ্ছে আসতে চাইতেছে ইউরোপে, আহ, তারা স্বপ্ন দেখতেছে, কিন্তু তারা তো চাইলেই পারতেছে না। না, এই ক্ষেত্রে ইউরোপিয়ান ইউনিয়ন বা ইউরোপের কান্ট্রিগুলো বা আমাদের বাংলাদেশের সরকার, তাদের আসলে কি করণীয়, তারা কেন আসতে পারতেছে না? বা বা এখানকার যারা যে কোম্পানিগুলো আছে, বা যারা রিক্রুটমেন্ট কোম্পানি বলেন, বিভিন্ন কাজের কোম্পানি, তারা কেন আনতে পারতেছে না? এই যে গ্যাপটা কেন তৈরি হলো? দেখেন সবকিছুর মূল কারণ হলো বাঙালির চালাকি। বাঙালি বেশি চালাক। এই চালাকির কারণে বাংলাদেশিদের উপর ইউরোপিয়ান কোম্পানিগুলোর আস্থা উঠে গেছে। মনে করেন ইউরোপের একটা কোম্পানি, রোমানিয়ার একটা কোম্পানি বললো যে আমার 100 জন ট্রাক ড্রাইভার দরকার, আমি বাংলাদেশ থেকে 100 জন ট্রাক ড্রাইভার নিয়ে আসবো। হ্যাঁ, লাইসেন্সের বিষয়ে কথা আছে, বাংলাদেশি লাইসেন্স দিয়ে এখানে চালাইতে পারবে কিনা সেটা ভিন্ন আলাপ, সেটাতে আমরা পরে যাব। তো দেখা গেল 100 জন আসলো, আসার পরে 3 দিন পরে 95 জন লোক ইটালিতে চলে আসলো। তাহলে এখন একটা কোম্পানি দেখেন, ইউরোপিয়ানরা কিন্তু তাদের যে ডকুমেন্টেশন, তারা যে ডাটাবেজ বানায়, এটা কিন্তু তারা প্রতিনিয়ত রিসার্চ করে যে আমি বিগত 1 বছরে আমি কতগুলো লোক আমার দেশে আনছি এবং সেখানের কতগুলো লোক আমার দেশে আছে। তো সেটা যখন তারা দেখে যে এরা আসতেছে কিন্তু এরা বেশি চালাকি করে অন্য দেশে চলে যেতেছে, তখন কিন্তু এরা বিরক্ত হয়ে যায়। এরা আস্থা হারায় ফেলা, এরা দেখা যায় যে ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে বা অন্য দেশ থেকে তারা লেবার নিয়ে আসে। সো এই যে প্রায় 2 কোটি মানুষের ইউরোপে চাকরির বাজার আছে, কিন্তু বাঙালিদের অনিয়মের কারণে, বাঙালিদের বেশি লোভের কারণে কিন্তু প্রত্যেকটা দেশের এম্বাসি তারা কিন্তু আর মানে ভিসা দিতে আগ্রহী হইতেছে না। আপনি জানেন যে মানে এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে যে এম্বাসি ফেস করার একটা জটিলতা আছে, যেটা বিশ্বটাউট ইউনুস তিনি বলছিলেন যে আমি ইউরোপিয়ান ইউনিয়নের 19টা দেশের সাথে মিটিং করছি, তারা খুব দ্রুতই বাংলাদেশে এম্বাসি খুলবে, বাংলাদেশিদের আর ইন্ডিয়াতে যাইতে হবে না ভিসা ফেস করতে। কিন্তু সে আদতে আসলে কিছুই করে নাই, সেটা সে মানুষকে লোভ দেখাইছিল। তো একটা তো জটিলতা এটা আছে যে বাংলাদেশে এম্বাসি নাই, সেখানে বাংলাদেশ সরকার যদি চেষ্টা করে, বাংলাদেশি কনসুলেট যে তারা ইউরোপের ছোটখাটো যে দেশগুলো আছে, প্রায় প্রত্যেকটা দেশে এখন বাংলাদেশি নাগরিক আছে, তাদের এম্বাসি সেবা নেওয়ার জন্য ইটালিতে আসতে হয়, সুইজারল্যান্ডে আসতে হয়, এটাও একটা জটিলতা। তো যারা মানে ইউরোপের দেশগুলোতে আছে বাংলাদেশিরা, নন সেনজেন দেশে, সেই দেশে যদি কনসুলেট মানে মানে দূতাবাস দেওয়া হয় এবং সেই দেশের দূতাবাস যদি বাংলাদেশেও থাকে, কূটনৈতিক সম্পর্ক থাকে, তাহলে যেটা হবে যে এম্বাসি ফেস করা সহজ হবে। এবং এইটার পারপাসে বাড়তি ডলার খরচ করা, ইন্ডিয়াতে যাওয়া, সেই জিনিসগুলো কমবে। সো এখানে যদি সরকার যদি সদিচ্ছা থাকে, সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তারা যদি চায় যে তারা ইউরোপে আরো বেশি লোক পাঠাবে, সেটা তাদের পক্ষে সম্ভব। এটা তাদের মানে সদিচ্ছা হইলে আমি মনে করি যে এটা সম্ভব। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের যারা হচ্ছে আসতে চাইতেছে, জি, তাদের করণীয়টা কি? তাদের হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। তাদের করণীয় হচ্ছে যে জানা, ইউরোপের বিষয়ে নিজের জ্ঞান অর্জন করা। আপনি ইউরোপের জিওগ্রাফি সম্পর্কে জানতে পারেন যে ইউরোপের বলকান দেশগুলো কি কি, নর্ডিক দেশগুলো কি কি, কোনটা কোন দিকে আছে, কোনটায় জনসংখ্যা কতটুকু, কোনটা মানে কোনটায় কি কি কাজের চাহিদা আছে, এগুলো এখন কিন্তু খুবই ইজি। এখন আমিও এটা বলি না আমাদের আমাদের উপর কেউ অন্ধবিশ্বাস করুক, বা আমরা তো আসলে বিশ্বাসের জায়গাটাতে যাইতে চাই না। আমরা এটা খুব ক্লিয়ার করতে চাই আমাদের কোম্পানির মাধ্যমে, আমাদের সাপোর্ট সিস্টেমের মাধ্যমে। আমরা কারোর ইউরোপে আসার দায়িত্ব নিব না। আমরা জাস্ট ইউরোপে আসতে গেলে আপনার কি কি বিষয় খেয়াল রাখা উচিত, আপনি কিভাবে প্রতারণা থেকে বাঁচতে পারবেন, এই জিনিসগুলোতে আমরা আপনাদেরকে হেল্প করতে চাই। তো প্রথম কথা হচ্ছে যে ইউরোপে আসতে হলে আপনাকে সময় দিতে হবে এবং জানতে হবে, নিজেই নিজেকে, নিজের অজানা জিনিসগুলোকে এক্সপ্লোর করতে হবে, নিজেকে ইউরোপের ব্যাপারে জ্ঞান অর্জন করতে হবে। এটার উপরে আসলে কিছু নাই। ইউরোপে যারা আসে, জি, আসার পরে দেখা যায় যে শুরুতেই কাজ করতে পারে না, পাঁচ জি, মাস 6 মাস, কারো 1 বছর, জি, এরকম ভাষাটা শিখতে হয়, জি, ঘোরাঘুরি করতে হয়, বিভিন্ন একটা সিভি বানাইতে হয়, জি, কিছু কোর্স করতে হয়। জি। হ্যাঁ, তো এই কাজগুলো এখানে এসে করাটা বেটার, নাকি দেশ থেকে যেই বিষয়গুলো না জানলেই নয় এগুলো জেনে আসা, অন্তত কমিউনিকেশন স্কিলটা, যে সে একটা কোম্পানিতে, একটা এজেন্সিতে গিয়ে কিভাবে কথা বলবে,
একটা কোম্পানির লোকজনের সাথে কিভাবে কথা বলবে বা একটা কাজ কিভাবে খুঁজে বের করবে ইউরোপে, এই স্কিলগুলো তো আমার মনে হয় যে কারোর জন্য খুবই জানাটা জরুরি মনে হয়। অবশ্যই এটা তো অবশ্যই জরুরি। আপনি ধরেন ভিসা জমা দিয়েছেন, ইটালি আসবেন বা আপনি পর্তুগাল আসবেন, আপনার হাতে সময় আছে, অবশ্যই ভাষাটা জানেন। কারণ আপনি যদি ভিক্ষাও করতে চান, আপনার কিন্তু বলতে হবে যে ভাই আমি ক্ষুধার্ত, ও ফামে দামি, আমি ক্ষুধার্ত, আমাকে কিছু দেন। ভিক্ষা করতে হইলেও কিন্তু আপনার ভিক্ষার শব্দটা জানতে হবে। সো আপনি যখন কাজ খুঁজবেন ইউরোপে এসে, সবচেয়ে বড় সমস্যায় যেটা নতুনরা এসে পড়ে সেটা হচ্ছে ভাষা না জানার কারণে সে যে অড জব করবে সেটাও সে বলতে পারতেছে না। একটা এজেন্সি, এখানে কিন্তু কাজের অনেক এজেন্সি আছে, সেখানে যে কিছুই বলতে পারতেছে না। তো এটা তো অবশ্যই জরুরি। আমি মনে করি যে অন্তত পক্ষে কমিউনিকেশন যেই স্কিলটা আছে, ভাষা শেখা, এটা অবশ্যই শেখা উচিত। এটার বিকল্প নাই। এটা এখানে আপনি যেই দেশে যাবেন, সেই দেশে যে দেশটাকে যাওয়ার ব্যাপারে আপনি স্থির করবেন, সেটা আপনি সেই দেশের ভাষা আপনি আগে থেকে শেখা শুরু করতে পারেন। আচ্ছা, বলছিলেন কিছু সাপোর্ট সিস্টেম আছে আপনাদের, সেই সাপোর্টগুলো আসলে কি, কিভাবে সাপোর্ট দিতে সাপোর্ট আপনারা? গুলা হচ্ছে যে আপনি ইউরোপের ধরেন ফর এক্সাম্পল আপনি ইটালিতে আসতে চান, ইটালিতে আসতে হইলে আপনার কি কি বিষয় খেয়াল রাখা উচিত, আপনি কিভাবে কোম্পানি যাচাই করবেন, এই ধরনের বিষয়। বা অনেকে প্রশ্ন করে থাকে যে আমরা কুয়েত থেকে আসতে পারবো কিনা, আমি দুবাই থেকে আসতে পারবো কিনা, এই ধরনের ব্যক্তিগত যে প্রশ্নগুলো, এইটাতে আমরা হেল্প করতে চাই। এই প্রশ্নগুলোর উত্তর আমরা ভয়েসের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব, আমাদের সাপোর্টের মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ। অনেক আপনাকে গুরুত্বপূর্ণ অসংখ্য একটা ধন্যবাদ। সময় আমরা কাটিয়েছি। খুব ভালো কিছু আলোচনা এসেছে। আশা করি দর্শকদের কাজে লাগবে। জি, দর্শক, প্রিয় দর্শক, আপনারা আমাদের ভিডিওটা বেশি করে শেয়ার করবেন। আপনাদের যে কোনো প্রশ্ন আপনারা কমেন্ট করবেন, আমরা পরবর্তী ভিডিওতে বা আমাদের পরবর্তী লাইভে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা আমাদের সাথে সরাসরি কথা বলতে চান বা আপনার ব্যক্তিগত সমস্যাটার সমাধান চান, তারা অবশ্যই আমাদের কোর্সে জয়েন করবেন। কারণ কোর্সের বাইরে আমরা হয়তোবা সবাইকে সময় দিতে পারবো না। আর আমাদের কোর্সের বাজেট মানে প্রাইস কত, সেটাও আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেবো। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।